আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আদিত্যর দু চোখ দিয়ে যেন আগুনে ফুলকি ঝরছে। পাহাড়ে উন্মুক্ত প্রান্তরে সবার সামনে সে যেভাবে আদিবার হাত মুচড়ে ধরেছে তাতে মনে হচ্ছে সে একজন শিকারী আর আদিবা তার শিকার। আদিবা ব্যথায় কুকড়ে গিয়ে অস্ফুট সরে বারবার শব্দ করে উঠছিল, কিন্তু আদিতে তাতে কোনো ভক্ষেপ নেই। তার শক্তিশালী হাতের কবজিতে আদিবার সরু হাতটা মনে হচ্ছিল যে কোনো সময় মোট করে ভেঙে যাবে। হির হির করে টেনে আদিবাকে নির্জন তাঁবুর ভিতরে এনে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল আদিত্য। আদিবা টাল সামলাতে না পেরে মাটিতে আছড়ে পড়ল। আদিত্য তাঁবুর মুখটা টেনে বন্ধ করে দিয়ে আদিবার সামনে গিয়ে দাঁড়ালো। তার ছায়া আদিবার উপর পাহাড়ের মতো চেপে বসেছে। আদিত্য দাঁতে দাঁত চেপে বরফ শীতল গলায় বলল, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি আদিবা। ইদানিং খুব বেশি উঠছিস তুই। তোকে কি আদর দিয়ে মাথায় তুলে ফেলেছি? ছেলেদের সাথে সবার সামনে মাখামাখি করার সাহস তোকে কে দিল? ভাইয়া, আমি আর একটাও কথা বলবি না। আব্বু আম্মু কি তোকে এখনো অন্য ছেলের সাথে ইয়ারকি মারতে নিয়ে পাঠিয়েছিল? আদিবা ভয়ে ঢুক গেলে বলল। চোখে জলে তার গাল ভিজে একাকার। সে কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলল, ভাইয়া বিশ্বাস করো, আমি কিছু করিনি। ও তো শুধু পানি দিচ্ছিল। আমি কোনো ভুল করিনি। চুপ, একদম চুপ। আদিত্য সিংহের মতো গর্জে উঠলো। তার চিৎকার তারপর চারপাশ যেন কেঁপে উঠলো। সে আদিবার মুখে খুব কাছে নিজের মুখ নিয়ে এসে হিংস্র সুরে বলল, তোর কাছে যেটা ভুল নয় আমার কাছে সেটা গুরুতর অপরাধ। আমার চোখের সামনে অন্য কোনো ছেলে তোর দিকে তাকাবে না বা টাচ করবে না, সেটা আমি যেন থাকা অবস্থায়। নিজের সীমারেখাটা বুঝে নে। তুই তোর সীমা বারবার ভুল করস। আদিবা কান্না ভেঙে পড়ে বলল, আমি তো তোমার বোন ভাইয়া, তুমি কেন আমাকে এভাবে ছোট করছো সবার সামনে? বোন বলেই তো আগলে রাখছি, নইলে যে হাত ওর কাছ থেকে খাবার নিয়েছিল এতক্ষণে সেই হাত শরীর থেকে আলাদা করে দিতাম। আদিত্যর চোখে মুখে এক পশাচে কাঠিন্য ফুটে উঠলো। সে ঘুরে দাঁড়িয়ে যাওয়ার আগে শেষবারের মতো সতর্ক করে দিয়ে বলল, আর সারাদিন তুই এই তাঁবুর বাইরে এক পাও ফেলবি না, এটা আমার হুকুম। যদি দেখি তুই বাইরে যাওয়ার চেষ্টা করেছিস তবে তোর ওই দুই পা আমি ভেঙে ফেলবো। আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম তুই কল্পনা করতে পারবি না। কথাগুলো বলে আদিত্য এক মুহূর্তে আর দাঁড়ালো না। ঝড়ের বেগে তাঁবু থেকে বেরিয়ে গেল সে। আদিবা বিছানায় মুখ গুজে ডুকরে ডুকরে কাঁদছে। এক মুহূর্তের জন্য আদিকে তার কাছে সাইকোপ্যাথ মনে হলো। এভাবে কেটে গেল সারাদিন। সারাদিনে আদিবা তার তাঁবু থেকে বের হওয়ার সাহস পেল না। মিনি সারাদিন আদিবার পাশেই ছিল। মিনি দেখলো আদিবার কান্না যেন থামছেই না। মিনি আদিবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত সুরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। মিনি দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কত কাঁদবি? কাঁদিস না আদিবা। তুই তো জানিস আদি ভাই তোকে কতটা ভালোবাসে। হয়তো ভালোবাসার ধরনটা একটু অদ্ভুত, একটু বেশি পজিটিভ। তোকে আগলে রাখতে গিয়ে সে মাঝে মাঝে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ভাইয়া তোর পাশে অন্য কাউকে সে সহ্য করতে পারে না বলেই হয়তো এমনটা করেছে। রাগ কমলে দেখবি নিজেই আবার তোর কাছে মাপ চাইবে। আদিবা মিনির কথায় কোনো উত্তর দিল না। সে শুধু বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল এই ভালোবাসা আসলে ভালোবাসা নয়, বরং এক অদৃশ্য শিকল যা তাকে প্রতিনিয়ত দম বন্ধ করে দিতে চায়। সূর্য যখন পাহাড়ের উপর ডুব দিল, চারিদিকে বনানী সন্ধ্যায় অন্ধকারে ঢেকে গেল। তখন আদিত্যের কোনো দেখা নেই। আজ সারাদিন আদিবার সাথে আদির আর দেখা হয়নি। আদিবাও বাইরে পা রাখার সাহসটুকু সঞ্চয় করতে পারেনি। সন্ধ্যায় অন্ধকার পাহাড়ে ভাজে ভাজে জমাট বাঁধতে শুরু করেছে। ঝিঝি পোকার ডাক আর হিমেল হাওয়া এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। সারাদিন বনে থাকার পর আদিবার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। ঠিক তখনই তাঁবুর পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলো লিসা। তার মুখে এক কৃত্রিম বন্ধুত্বপূর্ণ হাসি, কিন্তু চোখের কোণে লুকিয়ে আছে শিকারী বিড়ালের মতো ধূর্ততা। লিসা মিনির দিকে তাকিয়ে খুব সহজে গলায় বলল, মিনি তোমাদের একবার কিচেন সেকশনে যেতে হবে। আজ ক্যাম্পাসে প্রথম রাত তো, ডিনারের জন্য অনেক রান্নার আয়োজন করা হয়েছে। মিনি অবাক হয়ে ভুক কুচকে তাকালো। সে কিছুটা বিরক্তি নিয়ে বলল, রান্নাঘরে যাব মানে? আমরা কি এখানে বাবুর্চিগিরি করতে এসেছি নাকি? লিসা আপু, রান্নার জন্য নয়, জুনিয়রদের মধ্যে তোমাকে আর আদিবাকে সন্ধ্যার নাস্তাগুলো প্যাকেট করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এসব কাজের কিছুই জানি না। লিসা একটা তাচ্ছিল্য হাসি দিয়ে গলার স্বর কিছুটা গম্ভীর করলো, কারণ সে জানে মিনিকে কিভাবে বাগে আনতে হবে। লিসা এগিয়ে এসে বলল, এটা আমার সিদ্ধান্ত নয় মিনি। আদিত্য নিজে আর সব কাজ ভাগ করে দিয়েছে। সে চায় সবাই কোনো না কোনো দায়িত্ব পালন করুক। তুমি যদি না যেতে চাও তবে আদিত্যকে গিয়ে বুঝিয়ে বলো। আমি কিছু বলতে পারবো না। তুমি তো জানো ওর কথার উপর কথা বললেও ও কেমন রিয়েক্ট করে। আদিত্যর নাম শোনা মাত্র মিনির প্রতিবাদ করার সাহস কাপড়ের মতো উড়ে গেল। সে ভয়াত চোখে আদিবার দিকে তাকালো। লিসা সুযোগ বুঝে আবার বলল, আদিবা তুমিও
চলো তোমরা দুজনে মিলে প্যাকেট করলে কাজটা তাড়াতাড়ি হবে। আদিত্য বলল, তুমি সারাদিন রুমে বসে আছো, এখন একটু কাজে হাত দাও। আদিবার কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। সে ভাবলো কাজ করলে আদির রাগটা যদি একটু কমে। আদিত্য রাগ কমানোর জন্য সে এখনো যে কোনো কিছু করতে রাজি। তাই মিনিকেও ইশারা করলো যাওয়ার জন্য। লিসা তাদের নিয়ে কিচেন সেকশনে গেল। সেখানে অনেকগুলো স্যান্ডউইচ, ফল আর কফি রাখা ছিল। লিসা তাদের বুঝিয়ে দিল কিভাবে সব প্যাক করতে হবে। আদিবা আর মিনি কাজে লেগে পড়লো। তারা এক এক করে নাস্তার প্যাকেটগুলো গুছিয়ে ট্রেতে সাজাতে লাগলো। লিসা তখন কৌশলে আদিত্যর জন্য রাখা কফির মগটা দিয়ে এগিয়ে পড়ল। সবার আড়ালে নিজের ভেন্ডি ব্যাগ থেকে একটি ছোট ওষুধের শিশি বের করে কয়েক ফোঁটা মিশিয়ে দিল কফিতে। এই ওষুধ শরীরে প্রবেশ করলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তার ভিতরে আকাঙ্ক্ষাগুলো তীব্রতভাবে মাথাচাড়া দেয়। লিসা মনে মনে হাসলো। আজ রাতে সায়ন যখন ঝাউবনে আদিবাকে নিয়ে নাটক শুরু করবে, তখন আদিবাকে অন্য ছেলের সাথে দেখে আর এই ওষুধের ঘুরে আদিত্য নিজের উপর নিয়ন্ত্রণ হারাবে। তখন সে আদিকে নিজের রুমে নিয়ে যাবে। আর কাল সকালে যখন আদির ঘোর যখন কাটবে, তখন আদিত্যকে তাকে বিয়ে করতে বাধ্য হবে। আর আদিবা ও তো সায়নের সাথে ধরা পড়ে চিরদিনের জন্য আদিত্য চোখে কলঙ্কিত হয়ে যাবে। কাজ শেষ হওয়ার পর লিসা আদিত্যর কফির মগটা হাতে নিল। সে আদিবাকে ডেকে বলল, আদিবা শোনো, আদিত্য ক্যাম্প ফায়ারের কাছে বসে আছে, তুমি বরং ওর খাবারটা ওখানে দিয়ে আসো। ও সারাদিন কিছু খায়নি, যাও খাবারটা ওকে দিয়ে আসো। আমি আর মিনি বাকি প্যাকেটগুলো বিলি করে দিচ্ছি। আদিবা সরল মনে কফির মগটা হাতে নিল। সে জানতো না এই মগের ভিতরে লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। আদিবা ধীর পায়ে আদিত্যর কাছে গেল। আদিত্য যখন একটা বেঞ্চে বসেছিল, আদিবা দেখে তার শক্ত চোখের চাহনি কিছু নরম হলো, কিন্তু সে তার কঠিন বজায় রাখলো। আদিবা খুব নিচু সুরে বলল, ভাইয়া এই খাবারটা খাও প্লিজ। আদিত্য আদিবার দিকে গভীর এক নজরে তাকালো। তার মনে হলো আদিবা যেন তাকে মায়া দিয়ে বশ করতে চাইছে। সে একটানে কফির মগটা নিল, কয়েক চুমুকে সেটা শেষ করে ফেললো আর বলল, এবার যা, বাকি খাবারটা খেতে ইচ্ছা করছে না। আদিবা আর কথা বাড়ালো না। সে ট্রেটা হাতে নিয়ে কিচেনের দিকে যেতে লাগলো। অথচ সে কিংবা আদিত্য কেউ জানে না আদিত্য একমাত্র কফি নয়, বরং নিজের ধ্বংস পান করেছে। আদিত্যকে কফি দিয়ে আদিবা যখন কিচেন সেকশনে ফিরলো, দেখলো মিনি তখনও খাবার প্যাকেট দিয়ে ব্যস্ত। চারিদিকে একটা উৎসবপূর্ণ পরিবেশ। ঠিক তখনই লিসা হাসি মুখে আদিবার সামনে এসে দাঁড়ালো। লিসার চোখে আজ এক অন্যরকম চপলতা। লিসা আদিবার হাত ধরে টেনে বসলো। আদিবা শোনো, যাও চট করে একটা শাড়ি পরে এসো। আমরা সবাই মিলে ঠিক করেছি আজ রাতে ক্যাম্পাসের গানে আসরে সবাই শাড়ি পরবো। আদিবা বেশ অবাক হয়ে বলল, এখন হুট করে শাড়ি পরতে হবে কেন? আমি তো এমন কোনো কথা শুনিনি। আরে বাবা, সবাই মিলে তো প্ল্যানটা করলাম। পাহাড়ি রাত, আগুনের কুণ্ডালি আর নীল শাড়ি বা লাল শাড়িতে সবাইকে কত সুন্দর দেখাবে ভাবো তো। লিসা বেশ উৎসাহ নিয়ে বলল। আদিবা মাথা নেড়ে আপত্তি জানালো, কিন্তু লিসা আপু, আমি তো সাথে কোনো শাড়ি আনিনি। তাছাড়া ভাইয়া যদি দেখে আমি শাড়ি পরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, তবে রক্ষে থাকবে না। লিসা কোনো অজব বা আপত্তি শুনলো না। সে আদিবাকে পায়ে জোর করে নিজের তাঁবুর দিকে নিয়ে গেল। ব্যাগ থেকে একটা টকটকে লাল রঙের সিল্কের শাড়ি বের করে আদিবার সামনে ধরলো লিসা। শাড়িটা যেমন দামি, তেমনি এই রংটা ছিল আগুনের মতো উজ্জ্বল। এই নাও, এটা পরো। শাড়িটা আমার খুব প্রিয়, কিন্তু আজ তোমাকে দিচ্ছি, আপত্তি করবে না একদম। শাড়িতে তোমাকে অসম্ভব মিষ্টি লাগবে। আদি তোমাকে শাড়ি পরা দেখলে কিচ্ছু বলবে না, বরং আরো খুশি হবে। তোমার প্রতি রাগটাও কমবে। বলতে বলতে লিসা নিজের আদিবাকে শাড়িটা পরিয়ে দিতে শুরু করলো। আদিবা বারংবার মানা করলেও লিসা জিদের কাছে সে হেরে গেল। লিসা শুধু শাড়ি পরিয়ে ক্ষান্ত হলো না, আদিবা চোখে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে দিয়ে বলল, দেখো আদিবা, শাড়িতে তোমাকে ঠিক যেন এক স্বপ্ন পরি মতো লাগছে। আদিত্য দেখলে চোখ ফেরাতে পারবে না। আদিবা আয়না নিজের প্রতিচ্ছবি দেখে নিজে চমকে গেল। এই সাজে নিজেকে বড্ড অচেনা লাগছে। তবু থেকে বাইরে এসে সে মিনির খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও মিনি দেখা নেই। আদিবা কিছুটা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। ঠিক তখন লিসা আবার উদয় হলো। লিসা ফিসফিস করে বলল, আদিবা, তোমার ভাইয়া পিছনে ওই নির্জন ঝাউবনে তোমার জন্য অপেক্ষা করছে। সে বলেছে তুমি যেন এখনই ওখানে যাও। আদিবা ভয় পেয়ে বলল, এত রাতে ওই অন্ধকার বনে ভাইয়া কেন ডেকেছে ওখানে? আমার খুব ভয় লাগছে আপু। লিসার কণ্ঠস্বর এবার কঠোরতা ফুটে উঠলো। সে হুমকি দেওয়ার সুরে বলল, আদিত্য নিজে ডেকেছে আর তুমি যাবে না? জানো তো ওর কথা অমান্য করলে ও কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। না গেলে কিন্তু ও প্রচন্ড রেগে যাবে। দেখো আদিবা, তোমাদের ভাই বোনের ঝামেলার জন্য আমরা কিন্তু আমাদের পিকনিকটা নষ্ট করতে চাই না। আদিত্যর আগে
কথা ভেবে আদিবার শিরধারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে আর দ্বিরণী না করে কাঁপতে কাঁপতে ঝাউবনে সেই অন্ধকার পথের দিকে পা বাড়ালো। অন্যদিকে কফি খাওয়ার কিছুক্ষণ পরে আদিত্য শরীরের ভিতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে। তার স্নায়ুগুলো অবশ হয়ে আসছে, বুকটা প্রচন্ড ধড়ফড় করছে। সে কোনো মতে টলতে টলতে একটা পাথরের উপর বসলো এবং মিনিকে ইশারায় কাছে রাখলো। আদিত্য জড়িয়ে যাওয়া গলায় বলল, মিনি, আমার শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা কেন জানি ছিঁড়ে যাচ্ছে। মিনি আতঙ্কিত হয়ে আদিত্যর কপালে হাত দিয়ে দেখলো তার শরীর যেন আগুনের মতো তপ্ত। সে দ্রুত এক গ্লাস পানি নিয়ে এসে আদিত্যর দিকে বাড়িয়ে দিল। আদিত্য পানির গ্লাসটা নিয়ে গিয়ে পারলো না। হঠাৎ তার মস্তিষ্কে আদিবার কথা বিদ্যুতের মতো চমকে উঠলো। আদিত্য অস্থির হয়ে মিনিকে প্রশ্ন করলো, আদিবা কোথায়? ওকে দেখছি না কেন? মিনি অপ্রস্তুত হয়ে বলল, আমি তো তোমার শরীর খারাপ দেখে তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম ভাইয়া, খেয়াল করিনি ও কোথায় গেছে। আদিত্য মুহূর্তের মধ্যে সিংহের মতো গর্জে উঠলো। সে মিনির হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বসলো। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখনই গিয়ে আদিবাকে খুঁজে বের কর। এত অস্থির হচ্ছে কেন ভাইয়া? ও তো নিশ্চয়ই আশেপাশে আছে, হয়তো লিসা আপুর সাথে তাঁবুতে আছে। আদিত্য চোখে মনি নেশা আর আতঙ্কে টকটকে লাল হয়ে গেল। তুই জানিস না মিনি, এখানে অনেকের নজর আছে আদিবার উপর। আমি আদিবাকে আগলে রাখি, এটা অনেকে সহ্য করতে পারে না। আর আদিবা আর 5টা মেয়ের মতো চালাক নয়, তাই আমি ওকে নিয়ে এত চিন্তায় থাকি। আমি সবসময় ওকে এই লোভী দৃষ্টিকোণ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এখন এসব কথা রেখে ওকে খুঁজে বের কর। মিনি কিছু বুঝে ওঠার আগে আদিত্য টলমল পায়ে আদিবার নাম ধরে বিড় করতে করতে চলে গেল। মিনু আদিবাকে খুঁজতে লাগলো। আদি এদিক ওদিক যখন আদিবাকে খুঁজছিল, তখন ডাকের তীব্র প্রভাবে আদিত্যর হৃদয়ত জ্ঞান তখন তলানিতে। সে টলমল পায়ে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় লিসা খুব সাবধানে তার সামনে এসে দাঁড়ালো। আদিত্যর অবিন্যস্ত অবস্থা দেখে লিসা মনে মনে হাসলো। তার পরিকল্পনা একদম ঠিকঠাক এগোচ্ছে। লিসা আদিত্যর কাঁধে হাত রেখে খুব অবাক হওয়ার ভান করে বলল, আদিত্য, তুমি এখানে কি করছো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আদি লিসাকে দেখেই তাড়াতাড়ি বলে উঠলো, লিসা, তুমি আদিবাকে কোথাও দেখেছো? লিসা জবাব দিল, হ্যাঁ, দেখবো না কেন? আদিবা তো এতক্ষণ খাবারের জায়গায় ছিল। কিছুক্ষণ আগে দেখলাম টকটকে লাল একটা শাড়ি পরে সাজুগুজু করে ওই ঝাউবনের দিকে গেল। আচ্ছা আদিত্য, ও একে এই রাতে ওখানে কেন গেল বলো তো? কার সাথে দেখা করতে গেছে মেয়েটা? শাড়ি পরা কথা শুনে আদিত্য মস্তিষ্কে যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করলো। তার লাল হয়ে থাকা চোখ দুটো আরো ভয়ঙ্কর হয়ে উঠলো। সে জড়িয়ে যাওয়া গলায় বিড়বিড় করে বলল, আদিবা শাড়ি পরেছে? ও তো একটা শীতের কাপড় আনাতেও সুযোগ পায়নি, তাহলে শাড়ি আনলো কিভাবে? তাছাড়া ও ওখানে কেন যাবে? লিসা আদিত্যকে উস্কে দিয়ে বলল, সেটাই তো ভাবছি, চলো দেখি তো কার সাথে লুকোচুরি খেলছে। বলেই লিসা আদিত্যর হাত ধরে তাকে ঝাউবনের দিকে টেনে নিতে লাগলো। চলবে তো? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।